বিশাল একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ করে শিলং সালাউদ্দিন নামে যাকে পরিচিত, যার কথা আপনি দুদিন আগেও বলেছিলেন একটা চ্যানেলে, ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে দেওয়া হলো। বিষয়টা নিশ্চয় আপনি জেনেছেন। এটা কি আপনি সেদিন বলে দেওয়ার পরে কি এই ঘটনা ঘটেছে, নাকি আরো কিছু ঘটবে বাংলাদেশে? না, আমি বলার পরে এই ঘটনা ঘটেছে আমি সেটা বলাটা ঠিক হবে না, আমার মনে হয় না। মানে আমি কোনো সময় নিজের ব্যাপার মানে ওভার এমফাসাইজ করাটা পছন্দ করি না। আর একটা জিনিস রাশেদ আমি বলি, আমি বিলো দ্য বেল্ট হিট করি না কোনো সময়। বা সোজা কথা বলতে গেলে যেটা, যে সালাউদ্দিন সাহেবকে নিয়ে সেই দিন আমি একটা টক শোতে যে মন্তব্য করেছিলাম, এবং আই এক্সপোজড হিজ মানে স্টে ইন শিলং, বা উনি কি ব্যাপার ট্যাপার, কেন জানো, উনি তার আগে আমাকে নাম ধরে আক্রমণ করেছিলেন, যেটা উনি একজন হোম মিনিস্টার হয়ে ওনার পক্ষে শোভা পায় না। আমি তার আগে কিছু মন্তব্য করেছি। ব্যাপারটা এই হবে যে উনি মাঝে বলা শুরু করলেন যে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে। তো আমি বললাম যে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন নিজে বলছেন, তো তাহলে ভাই এত বড় কথা যখন উনি বলছেন, ওনার উচিত যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তুলে আওয়ামী লীগকে নির্বাচনে যোগদান করতে সুযোগ করে দাও। তারপরে আমরা দেখি বাংলাদেশের মানুষ প্রমাণ করুক যে কে দাফন হয়েছে আর কে টিকে আছে। মানে আওয়ামী লীগকে ইলেকশন না করতে দিয়ে এটা বলা তো অনুচিত যে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে। কেন আমাদের সালাউদ্দিন সাহেবের কি অ্যাসেসমেন্ট আমি জানি না, ওনার গোয়েন্দারা ওনাকে কি বোঝাচ্ছেন বা বুঝিয়েছেন। এখন তো শুনলাম যে উনি হোম মিনিস্ট্রিতে নেই, এখন আর গোয়েন্দারা ওনার কাছে রিপোর্ট করবে না। কিন্তু এতদিন ওনাকে কি বুঝিয়েছেন আমি জানি না। কিন্তু আমি একটা জিনিস জানি যে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়া হয়, আওয়ামী লীগ যদি সঠিক ক্যান্ডিডেট যারা মাঠে লড়ে পার্টিকে দাঁড় করানোর পেছনে, সেই সব নেতাকে যদি আওয়ামী লীগ ইলেকশনে দাঁড় করায়, তাহলে আওয়ামী লীগ আজকের বাজারেও 250 সিট পাবে না, কিন্তু 160-70টা সিট পাবে। এটা আমার নিজের মূল্যায়ন, এবং এটা অনেক জায়গার থেকে সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করে আমি কথা। তো এর জন্য আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, আই কন্টেস্টেড দিস স্টেটমেন্ট বাই মিস্টার সালাউদ্দিন। এর বেশি আমি কিছু করিনি এখানে। না, এই পরিপ্রেক্ষিতে উনি আমাকে নাম ধরে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, বলছেন সুবীর ভৌমিক লম্বা লম্বা কথা বলে। তা আমি কতটা লম্বা কথা বলতে পারি সেটার একটা প্রমাণ আমি একটা টক শোতে দিলাম, যে উনি এখন এত বড় বড় কথা বলছেন, উনি ইন্ডিয়া নিয়ে যা মুখে আসছে তাই বলছেন। অথচ একটা সময় উনি যখন ওনাকে কে বা কারা ইন্ডিয়ান সাইডে বর্ডারে ফেলে দিয়ে গেছে, বিএসএফ ওনাকে অ্যারেস্ট করেছে, হ্যাঁ, এবং তারপরে উনি মানে নর্মালি কি হয়, বাংলাদেশের কোন লোককে বিএসএফ অ্যারেস্ট করলে তার চেষ্টা থাকে সে যত তাড়াতাড়ি পারুক দেশে ফিরে যাওয়া, তাই তো? হ্যাঁ, তো ওই যে অফিসার যার কথা আমি বলেছিলাম, সে তখন ওখানে সুরেশ কালরা, হি ওয়াজ দ্য স্টেশন চিফ ইন শিলং, সেই আমাকে বলেছে, সে আমার খুবই পরিচিত অফিসার, বলছে दादा बांग्लादेश का किसी को हम पकड़ते हैं वो वापस जाने के लिए पागल हो जाता है, और ये आदमी नहीं जाने के लिए हमारा पैर पकड़ रहा है, মানে আমাদের পায়ে ধরছে যাতে ফেরত না পাঠাবে। তাই বললাম যেই লোক তখন, আর এখানে দেখো রাশেদ, ভারতে কেউ, তুমি যদি কালকে ধরো ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে ঢুকে পড়ো, তোমাকে যদি অ্যারেস্ট করে তো তোমার কতদিন জেল হবে? 6 মাস থেকে 1 বছরের বেশি তো হবে না, আন্ডার সেকশন 6 অফ ফরেনার্স অ্যাক্ট। সালাউদ্দিন এখানে 7 বছর 8 বছর যে থেকেছেন, উনি ওনাকে ওনার মেন্টাল ট্রমা হয়েছে, তার জন্য ওনাকে টেস্ট করিয়েছে ভারত সরকার। উনি সেই সব কথা বলেছেন, তাতে করে মানে ওনাকে কতটা যত্ন করেছে যে ওনাকে জেলে না রেখে মেন্টাল হসপিটালে রেখে ওনার চিকিৎসা করিয়েছে। করানোর পরে উনি যখন বেল পেয়ে গেলেন, বেল পাওয়ার পরেও একটা লোক বেল পেয়ে তো দেশে যাওয়ার চেষ্টা করবে, সে চেষ্টা না করে সে শিলংয়ে থেকে গেল এবং সানরাইজ গেস্ট হাউসে সে থাকলো। এখন সেই সানরাইজ গেস্ট হাউসে সে দীর্ঘ 6 বছর সে থাকলো। এটা ভারত সরকারের কোঅপারেশন, উনি চেয়েছেন, ভারত সরকার ওনার সাথে কোঅপারেট করেছে, এবং আমি যতটুকু জানি এই পুরো ব্যাপারটা। আপনার এই বক্তব্যের পরে
গত 2 দিনে বেশ কিছু সাংবাদিক সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলছে, যেটা এখন আসলে পত্রিকায় কেউ দেয়নি বা সেন্সর করা হচ্ছে। সেইখানে উনি বলছেন যে আপনি কি জানেন, বা কেউ একজন সাংবাদিক হলে তার কথার পেছনে দৌড়াইতে হবে, ছুটতে হবে, এমন কিছু না। উনি বলছেন যে ওনাকে বাংলাদেশ থেকেই ধরে নিয়ে ভারতে নিয়ে গেছিল এবং সেটা বন্দী ছিল, একরকম গুমই ছিল। এখন যেটা বলা হচ্ছে শিলং সালাউদ্দিন 9 বছর ছিল, 7 বছর ছিল, বলছে আমি অ্যারেস্ট অবস্থায় ছিলাম, ওখানে গুমই ছিলাম, ওখানে তো আমি কারো কাছে ভিডিওতে কথা বলতে পারি নাই, কোনো কিছু বলতে পারি নাই। না, এর আগে তো উনি বলছেন যে উনি শিলংয়ে থাকা অবস্থায় ওনাকে যে সাংগঠনিক দায়িত্ব তারেক রহমান সাহেব দিয়েছিল সেই দায়িত্ব উনি পালন করছেন, অনলাইনে যোগাযোগ রেখে পার্টি কর্মীদের সাথে। উনি কয়টা মুখ দিয়ে কথা বলেন, ওনার কয়টা মুখ ভাই? আর আরেকটা ব্যাপার, আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, হি ওয়াজ নট আন্ডার অ্যারেস্ট বাই র, হি ওয়াজ ইন সানরাইজ কটেজ। তোমাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ডেইলি স্টারের যে নর্থ ইস্ট ইন্ডিয়ার করেসপন্ডেন্ট তার রিপোর্ট, সবাই রিপোর্ট করছে এটা, যে উনি সানরাইজ কটেজে থাকতেছেন, আলিশান বাংলোতে থাকতেছেন। র ওনাকে কিডন্যাপ করে নাই। উনি র কে বলছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ওনাকে ধরে ইন্ডিয়ান বর্ডারে ফেলাই দিয়ে বলছে যে এই পারে যদি আসো তোমারে পালিশ করে দেবো। এবং হি ওয়াজ মিটিং জার্নালিস্ট। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, নর্থ ইস্ট নিউজের অনির্বাণ রায় তাকে ইন্টারভিউ করছে, কতজন ভারতীয় সাংবাদিক তাকে কি ইন্টারভিউ করছে। সো হি ইজ অ্যান অ্যাবসলিউট লায়ার। সে যদি এই কথা বলে থাকে যে তাকে রব তুলে নিয়ে গেছিল, সে কারোর সাথে যোগাযোগ রাখতে পারে নাই, একটা সময় তো সে নিজেই বলছে যে উনি তারেক রহমান ওনাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব উনি পালন করতে সক্ষম হয়েছেন। উনি শিলং থেকে বসে অনলাইনে সবার সাথে, পার্টি কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন, পার্টির অন্য নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। ওনার কয়টা মুখ দিয়ে কথা বলে। হ্যাঁ, আর সেন্সার টেন্সার উনি করতে পারেন, কিন্তু হি ওয়াজ নেভার এ প্রিজনার ইন ইন্ডিয়া, হি গট বেইল। র যদি তাকে অ্যারেস্ট করে, র তো তাকে জেলে রাখতে গেলে, এটা তো ইন্ডিয়া ভাই, দিস ইজ নট বাংলাদেশ। এখানে যদি কাউকে জেলে রাখতে হয়, সে যেভাবেই হোক তার নামে কোর্টের আদেশ লাগবে, এবং রয়ের পক্ষে একটা কোর্টের আদেশ বাইর করাটা সাংঘাতিক কোনো ব্যাপার না। যারা ফরেন ন্যাশনাল এখানে ট্রেস পাস করে ঢুকছে, তো তাকে ইন্টারোগেট করার জন্য তার মানে অ্যাক্টিভিটি সাসপিশিয়াস ইত্যাদি বলে, কিন্তু এটা তো হয় নাই। হি ওয়াজ নট আন্ডার অ্যারেস্ট আফটার দ্য ইনিশিয়াল পিরিয়ড। আফটার 6 to 7 months হি গট বেইল। হিজ ওয়াইফ ওয়াজ মিটিং হিম। ওর ওয়াইফ এসে ওর সাথে, এখানে ওর বেগম এসে এর সাথে দেখা করতো, আরো অনেক লোকজন এসে দেখা করছে। এবং উনি সানরাইজ গেস্ট হাউসে ছিলেন শিলংয়ের আমি অন্তত 10টা লোক যারা ওই সময় তার এইসব জানে, এবং তার আগে ও মেন্টাল ট্রমার বলছে, আমার মানসিক অবস্থা খুব খারাপ, তাকে এক্সামিন করার জন্য নিমহ্যান্স বলে যে মেন্টাল ট্রমা হসপিটাল, সেখানে রাখা হয়েছিল। সো এইটা যদি সে বলে থাকে র তাকে কিডন্যাপ করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, এইটা ভিক্টিমহুড কার্ড প্লে করার জন্য সেইটা বলতেছে। হ্যাঁ, র এই ধরনের কিছু করে না, র অন্যভাবে করে। র অপারেশনাল স্টাইল ইজ ডিফারেন্ট। হ্যাঁ, র কিন্তু ইসরায়েল যেটা করে, রাশিয়ানরা একসময় কেজিবি যেটা করতো, কি এখন ট্রাম্প যেটা করতেছে, যে একটা দেশের রাষ্ট্রপতিকে তুলে আনলো, ইন্ডিয়া কোনোদিন এইসব জিনিস করে না। ইন্ডিয়া অনেক সূক্ষ্মভাবে অপারেশন করে। ইন্ডিয়া যেটা করবে, ইন্ডিয়া মানে এরা যে মানে বন্ধুত্ব করার চেষ্টা করবে প্রথম, এটা একেবারে কৌটিল্যর নীতি, সাম ডাম দণ্ড হয়, যে পাইলে উসকো দোস্ত বানালো। তো দোস্তি যদি করতে না হয়, তারপরে অন্য সেসব প্রলোভন সেগুলি। আর লাস্টলি কিছু না হইলে তাকে ডিসক্রেডিট করবে। ডিসক্রেডিট করা, ভাই তোমাদের বাংলাদেশের পলিটিশিয়ানদের ডিসক্রেডিট করা যে খুব কঠিন কাজ তা তো না, সবাই নানা রকম সমস্যা আছে, এবং এগুলি যে আমাদের লোকজন জানে না তা তো না। তো সালাউদ্দিন সাহেবের কি সমস্যাটা, সেগুলি আমরা জানতাম। তো যাই হোক, প্রশ্ন হচ্ছে হি ডিড নট ওয়ান্ট টু গো ব্যাক, এন্ড টুডে ইফ হি সেইং যে র তাকে কিডন্যাপ করে নিয়েছে, আই এম টেলিং ইউ, দায়িত্ব নিয়ে আমি বলছি, হি ইজ এ ফার্স্ট রেট লায়ার। এবং ওনার কথা, উনি হোম মিনিস্টার থাকা অবস্থায় ওনার গোয়েন্দা প্রধানরা বিশ্বাস করতে, উনি আসলে খুব বিপদে পড়ছেন। উনি বিপদে পড়ে এইসব আবল তাবল কথা বলছেন, এবং ওনার গভর্নমেন্ট যে ব্যাপারটা সিরিয়াসলি নিছে, এটা আমার কোনো ব্যাপার না।
কিন্তু গভর্নমেন্ট যে এই ব্যাপারটা সিরিয়াসলি নিছে, আমরা যে এই ব্যাপারটা পাবলিক ডোমেইনে আনছি, এটার প্রমাণ হচ্ছে তাকে তো হঠাৎ করে নাইলে হোম মিনিস্ট্রি থেকে সরানোর কোনো কারণ নাই। সে তো তারেক সাহেবের কাছের লোক বলেই পরিচিত, এবং সে তো নিজেকে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে জাহির টাহির করা, হ্যাঁ, বড় বড় কথা মানে বলার, মানে দুইজন লোক এই মিনিস্ট্রিতে আছে হবে ভাবে তো মনে হয় তারাই প্রাইম মিনিস্টার, নট তারেক রহমান। একজন খলিল, হ্যাঁ, ফরেন মিনিস্টার, একজন সালাউদ্দিন, মানে এরাই প্রাইম মিনিস্টারের কোনো হাব্বা। দ্যাট হি হ্যাজ বিন রিমুভড, এটা নিশ্চয়ই এক নম্বর তারেক রহমান নিশ্চয়ই তার কার্যকলাপে বিরক্ত। 2 নম্বর হচ্ছে তারেক রহমান এই যে মানে ব্যাপারটা হচ্ছে, এইটা নিজের সরকারের উপর যাতে না বর্তায় তার জন্যই নিজের সরকারকে ইনসুলেট করার জন্য এই কন্ট্রোভার্সির থেকে সে ওনাকে সরায়, যে হোমে না থাকলে আর সে এইসব আওল তহল কথা বলার সাহস পাবে না, বা বলবেও না, বলার সুযোগও থাকবে না। হ্যাঁ, এখন সে ওই ইএফএ নিয়ে ব্যস্ত হইতে হবে তাকে। তাকে তো এলজিআরডি তে যদি দেয়, তো তাহলে ওই সামনে ওই সব ইউনিয়ন পরিষদের নির্বাচন এইগুলি নিয়ে তাকে ব্যস্ত হইতে হবে। তার হাতে হোম থাকবে না, পুলিশ থাকবে না। কিন্তু তার নিজের পুলিশ কর্তারা, তার নিজের গোয়েন্দা বিভাগের মানে লোকজন আমাকে ফোন করে, মানে সার্ভিং অফিসার্স অফ হিজ অর্গানাইজেশন, যার বস উনি, তারা আমাকে বলছেন দাদা দিছেন, কাপাইলেছেন, এই করলেছেন, মানে দে হ্যাভ বিন কনগ্রাচুলেটিং। আমি বলছি আমাকে কনগ্রাচুলেট, আই হ্যাভ জাস্ট টোল্ড দ্য ট্রুথ। আমি যতটুকু সত্যটা জানি, এটাই আমার কাজ সাংবাদিক হিসেবে। রাজনীতিবিদরা তাদের কাজ হচ্ছে সবসময় মিথ্যা কথা বলা। 90% অকেশন আউট অফ 100 দে আর লাইং। এন্ড সালাউদ্দিন যদি এইটা বলে থাকে যে র তাকে কিডন্যাপ করে নিয়ে আসছে, হি ইজ এ ফার্স্ট রেট লায়ার। হি ওয়াজ নট কিডন্যাপ, হি ওয়াজ বেগিং র অফিসার হামকো বাপস মত ভেজিয়ে, আমাকে ফেরত পাঠানো, ডোন্ট সেন্ড মি ব্যাক। এবং উনি তো সবার সাথে দেখা করতেন। উনি সানরাইজ গেস্ট হাউসে কেন রাখবে তাকে? তাকে তো জেলে রাখবে। তাইলে তাকে যদি র কিডন্যাপ করে নিয়ে রাখে, তাহলে হয় জেলে রাখবে, অথবা রয়ের যেসব সিক্রেট সেল আছে, হ্যাঁ, যেগুলো নিয়ে বাংলাদেশে অনেক চর্চা, রয়ের আয়না ঘর এইসব বলে না, যে রয়ের এরকম এই সেই, হ্যাঁ, র নিয়ে তো বাংলাদেশে এমন একটা কথাবার্তা, আমি তোমার 2টা গল্প বলি, মানে তুমি শুনলে খুব মানে হাসবা। হ্যাঁ, আমার এক বোন আছে, ওর নাম হচ্ছে আয়েশা, ও কুমিল্লা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা। কিছুদিন আগে জেল থেকে ছাড়া পাইছে, 4-5 মাস জেল খেটে। সে আমারে একবার একটা গপ্প বলে, তার একটা নামটা আমি ভুলে গেছি, শাকিল না সাবির এরকম একটা নাম। বলে দাদা, আমাদের কুমিল্লায় এক বেটা নিজের বুক ফুলে রয়ের লোক বইলে সে আওয়ামী লীগের লোকের কাছ থেকে চান্দা নেয়, সে তোমাকে টিকিটের ব্যবস্থা করে দেব। তো এইটা শুনে রয়ের এক অফিসারকে আমি যখন এই ঘটনাটা বলছি, পাঞ্জাবি লোক, সে বাংলাদেশে পোস্টেড ছিল, তো সে বলে ক্যা বাত বল রে আপ? আমি বললাম তো সে আমার এই বোন কেউ চেনে। আমি বললাম হাম নেই বল রা, ইয়ে আয়েশা বলা হয়, এটা আয়েশা বলছে। বলছে আয়েশা তো ঝুট নেই বলে, আমি বলছি আয়েশা এটা বলছে। বলে বাংলাদেশে আমি এই লোককে চিনি না, আমি রয়ের স্টেশন চিফ, আর আমাদের নাম করে সে চাঁদাবাজি করতেছে রয়ের লোক বলে। হ্যাঁ, আমি বললাম ও চাঁদাবাজি শুধু করতেছে না, ওর 3 বেগম আছে, ও 3টা বিয়ে করে ফেলছে। বলে আরে ক্যা বাত বল রা है দাদা, হাম র কা স্টেশন চিফ জয়েন্ট সেক্রেটারি, হাম এক বেগম ঝেল রা হ্যায়, মানে আমি এক বেগম নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে, আমি রয়ের একটা জয়েন্ট সেক্রেটারি, আর রর কোনো কিছুই না, শুধু গপ মাইরে র বলে সে 3 বেগম নিয়ে ঘুরতেছে, সে আওয়ামী লীগের। জি দাদা। তাহলে ওই যেখান থেকে বলতেছিলাম ওই গল্পটা, তো তাহলে রাশেদ, মানে এইটা একটা ছোট গল্প তোমাকে বললাম, কিন্তু এটা ঘটনা যে যে রয়ের আসলে স্টেশন চিফ সে কিছুই জানে না, আরেক লোক সে বইলে বেড়াইতেছে আমি রয়ের লোক, আমি ইন্ডিয়ানদের খুব কাছের লোক, এবং সে বিভিন্ন লোকের দিকে চান্দা টান্দা তুলতেছে, এবং এত চান্দা টান্দা তুলছে, এত ধনী হয়ে গেছে যে তার 3 বেগম করে ফেলছে। और रॉय लोग बोलते थे हम खुद रॉ का आदमी होके एक बेगम लेके बैठा है और ये 3-3 बेगम लेके घूमता है। तो माने बांग्लादेश तो माने रॉ सभी करे, रॉ खाटेर नीचे, चोखेर नीचे, হ্যাঁ, মানে র সবই করতেছে, যেখানে যা মার্ডার হইতেছে, ইউনুস সাহেবের আমলে মব হয়েছে, এগুলি র সবই র করে।
ওগুলি বলে লাভ নাই। তো সালাউদ্দিন সাহেব, আমি খুব দায়িত্ব নিয়ে বলতেছি যে ইজ এ লায়ার। ওনাকে বাংলাদেশের কেউ নিয়ে ওইখানে ফেলায় আসছিল, উনি নিজে ক্রস করেন নাই বর্ডার, এটা আমি বলবো। যে কোনো কারণেই হোক, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লোকজন, তাদের একটা ধারণা ছিল যে সালাউদ্দিন সাহেব বিএনপির সাথে এক্সট্রিমিস্ট গ্রুপগুলি জেএমবি টেমবির যোগাযোগ রাখে। ওই সময়টা রাশেদ তুমি মনে করে চেষ্টা করো যে খুব আক্রমণাত্মক মানে ব্যাপার হচ্ছিল, মানে বিএনপি ওই জ্বালাও পোড়াও ওই সব চলছিল। সো পাড়ার বাংলাদেশ সিকিউরিটির কোন লোকজন এইরকম একটা কিছু করছে এবং নিয়ে ইন্ডিয়াতে ফেলাইছে। ইন্ডিয়া ন্যাচারালি ট্রেস পাসের কেস দিছে তারা গেছে, কিন্তু তারপরে সে নিজে যে আমাকে ফেরত পাঠায় না। আচ্ছা দাদা, এইদিকে রয়ের চিফ আসলো 3 দিন আগে বাংলাদেশে, আরো 3 জন আসছে। ওনারা আসছেন, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীদের সাথে হাই প্রোফাইল বৈঠক করলেন। করার পরে হঠাৎ করে আজকে দেখছি উল্টা পাল্টা, সালাউদ্দিন সাহেব নাই, এনি সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন। সম্ভবত আপনার আগের এলজিআরডির মিনিস্টার যিনি আছেন মির্জা ফখরুল, উনি হয়তো রাষ্ট্রপতি হবেন। আবার এদিকে শুনছি তারেক জিয়া ব্রিক্সের সম্মেলনে যাবেন না, তবে উনি এমনি দ্বিপাক্ষিক কোন মিটিং এ দিল্লিতে যাবেন। এই সবকিছু মিলিয়ে এদিকে শোনা যাচ্ছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো স্থগিত হতে পারে। বিষয়টাকে কেমন করে দেখছেন? না, রয়ের চিফ 3 জন সিনিয়র অফিসার নিয়ে ওইখানে গেছে, সে তো আর টাঙ্গাইলের চমচম খাওয়ার জন্য যায় নাই বা কুমিল্লার রসমালাই খাইতে যায় নাই। সে এখানে গেছে ডেফিনেটলি একটা উদ্দেশ্য নিয়ে গেছে, এবং সেটা মূলত আমি যতটুকু বুঝি, শেখ হাসিনা দেশে ফিরলে তার সিকিউরিটির ব্যাপারটা সুনিশ্চিত করা, যাতে তার উপর হামলা টামলা না হয় বা তাকে তৎক্ষণাৎ ফাঁসি টাসি না দেওয়া হয়, এরকম একটা মানে ব্যাপার বোঝার জন্য, মানে সরজমিনে ব্যাপারটা বুঝে আসার জন্য যে কি দাঁড়াবে। 2 নম্বর হচ্ছে তারেক সাহেবের দিল্লি আসা নিয়ে একটা জল ঘোলা হইতেছে। প্রথমে তাকে ইনভাইট করা হয়েছে প্রাইম মিনিস্টার, তারপরে আমাদের এখানে লোকজনের ধারণা হয়েছে যে হয়তো তারেক সাহেব বাংলাদেশে যে একটা অ্যান্টি ইন্ডিয়ান ইকোসিস্টেম, তাদের চাপ, এই জামাত টামাত এনসিপি হইচই, এর জন্য হয়তো উনি সরাসরি আসতে চাইতেছেন না ইয়েতে, দিল্লিতে। এই জন্য ওনাকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ইনভাইট করছে, যাতে উনি বলতে পারেন যে উনি একটা মাল্টিলেটারাল ফোরামের মিটিং এর জন্য যাইতেছেন। এখন এইটা নিয়েও আপত্তি যে ওনাকে কেন বিমস্টেকের। তো আমাদের লোকজনের বক্তব্য হয়েছে উই ওয়ান্ট টু ব্রিং ইউ টু দিল্লি, তো তুমি যেটাতে কমফোর্টেবল সেটা বলো আমাদের। এবং এর জন্য লক্ষ্য করো যে ওনার সাথে ওনার সাথে পরাগ জৈন রয়ের চিফের কথা হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু ডেফিনেটলি আমাদের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে কথা হয়েছে, ওগুলি ছবিও বেড়েছে। এবং এরপরেই দীনেশ ত্রিবেদী কিন্তু মোদিজিকে ব্রিফ করার জন্য দিল্লি ছুটে গেছেন। এই ব্যাপারগুলি আছে। আর ইন্ডিয়ার মেইন একটা ব্যাপার আছে, এটা যে বাংলাদেশে একটা প্রপার ডেমোক্রেসি ফিরে আসুক, আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা উঠায় নাও। এটা আমরা বার্মিজ যে জুনটার যে প্রধান, এখন যিনি রাষ্ট্রপতি, এতদিন আর্মির চিফ ছিলেন, জেনারেল মিং অংলাইন যখন ইন্ডিয়াতে আসছিল, তাকেও আমরা এই কথা বলছি যে তোমার দেশে এই যে গৃহযুদ্ধ চলছে, এটা নিরসনের একমাত্র পথ হয়েছে তোমরা এই মারামারিটা বন্ধ করে সবগুলি দল যারা যুদ্ধ করতেছে, যে সব আঞ্চলিক দল বা অন্যরা, তাদেরকে টেবিলে বসাও। টেবিলে বসায় বাংলাদেশে একটা সুস্থ, বার্মাতে বা মায়ানমারে একটা সুস্থ গণতন্ত্র ফিরে আনো। সেনাবাহিনী তার কাজ করবে, সেনাবাহিনী সীমান্তে থাকবে, সেনাবাহিনী ব্যারেকে থাকবে, কিন্তু সরকারটা একটা প্রপার ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্টের হাতে দাও। তো এইটা ইন্ডিয়া সবাইকেই বলে। ইন্ডিয়া এই ব্যাপার পাকিস্তানের ক্ষেত্রে বলছে। পাকিস্তান, মায়ানমার বা অনেক সময় বাংলাদেশও তো এই লাইনেই না। গণতন্ত্রের নামে পাকিস্তানে গণতন্ত্র আছে, অথচ ইমরান খান একটা এত বড় পলিটিক্যাল পার্টির লোক, ফরমার প্রাইম মিনিস্টার, তাকে 2 বছর জেলে ঢুকায় রেখে দিয়েছে নির্বিচারে। বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করা, আওয়ামী লীগের কোন নেতা দোষ করে থাকলে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করার তো উপায় আছে, কিন্তু পুরো দলটাকে তুমি ব্যান করার অর্থ কি? ভারতে আজকে কংগ্রেস ইলেকশন হেরে গেছে 2014-তে, 12 বছর কংগ্রেস ইজ আউট অফ পাওয়ার। তাই বলে কি কংগ্রেসকে ব্যান করে দেবে? প্রশ্নই ওঠে না।
ইংল্যান্ডে আজকে লেবার ক্ষমতায় আছে, কনজারভেটিভ আউট অফ পাওয়ার, তাকে ব্যান করে দেবে? তো আওয়ামী লীগ তো কোনো এক হুজুর দুই হুজুরের এই নেজামত খেলাফত টাইপের দল না রে ভাই। আওয়ামী লীগ ইজ এ মেজর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের উপর ব্যানটা যতক্ষণ না তুলবে ততক্ষণ বাংলাদেশের স্থিতিশীলতা ফেরা সম্ভব না। ওই জুলাই বিপ্লবীরা যে যাই বলুক, হ্যাঁ, ওগুলি বলে কোনো লাভ নাই। তো দিস ইজ হোয়াট ইন্ডিয়া হ্যাজ ট্রাই টু কনভে। রয়্যাল চিফের যাওয়া এবং 3 জন অফিসার নিয়ে, আর আমি যতটুকু জানি রয়ের সাথে একসময় ভারত আর বাংলাদেশের মধ্যে ইন্টেলিজেন্স কোঅপারেশন একটা সাংঘাতিক একটা মানে এফেক্টিভ জায়গায় ছিল, বিশেষ করে এই টেররিস্ট কাউন্টার করার ক্ষেত্রে। ইউনূস সাহেব আসার পর থেকে র আর ডিজিএফআই এর যে লিয়াজো কমিটিগুলির যে মিটিং বন্ধ হয়ে গেল। জুন মাসের 24 সালে লাস্ট হয়েছে, তারপরে হয়নি। এগুলি আবার রিভাইভ কি করে করা যায়, ইন্টেলিজেন্স কোঅপারেশনটাকে একটা প্রাতিষ্ঠানিক ভাবে আবার কি করে করা যায়, এই ব্যাপারগুলি নিয়ে আলোচনা করছে। তার জন্য আর পরাগজন এখানে গেছে তো ডিজিএফআই এর চিফ জেনারেল কাইজার রশিদ চৌধুরী দিল্লিতে আসছিলেন, উনি তখন সৌজন্যর খাতিরে পরাগজনকে ইনভাইট করছেন। পরাগজন বলছে ওকে হাম আতে হ্যাঁ আবি আয়েঙ্গে। হয়তো যাওয়ার টাইমিংটা ইম্পর্টেন্ট, কিন্তু যাওয়ার ক্ষেত্রটা কিন্তু ডিজিএফআই এর প্রধান নিজেই করে আসছিল। যখন উনি দিল্লি আসছিলেন সস্ত্রী, উনি পরাগজনকে বলছিলেন তোমরা আসো, আমরা আবার একটা। তো পরাগজন দেখছে যে ডিজিএফআই চিফ নিজে যখন আসছে, আমরা গিয়ে এই দুই এজেন্সির মধ্যে একটা ইন্টেলিজেন্স লেভেলে কোঅপারেশন আবার ডেভেলপ করার একটা চেষ্টা। তো এর জন্য সে ওখানে গেছে। এগুলি নিয়ে এখন মানে এই বাংলাদেশে যাই হইতেছে সবই র করাইতেছে, তাহলে তো ভাই শেখ হাসিনার পতনই হইতো না। র যদি এরকম একটা সর্বশক্তিমান ব্যাপার হয়ে থাকে, আমার তো মনে হয় র আসলে যতটা এফিশিয়েন্ট তার থেকে অনেক বেশি র কে তোল্লাই দিয়ে পাত্তা দিয়ে আকাশে তোলা হয় পাকিস্তান বাংলাদেশে। যাই যেখানে হইতেছে সব, পাকিস্তানেও আমি শুনি সব র কর রা হয়, বাংলাদেশে সবই র করতেছে। হ্যাঁ, কোন মিয়ার কয়টা বেগম এইটাও বলে র ঠিক করে দেয়, এরকম একটা ব্যাপার ট্যাপার। তো এগুলি কোনো কথা না, এগুলি আলতু ফালতু কথা, এগুলি আমি গুরুত্ব দেই না। তবে কিছু কিছু ডেফিনেট যেগুলি তোমাকে বললাম, শেখ হাসিনার রিটার্ন, আওয়ামী লীগের উপরে ব্যান উঠাও, ডিজিএফআই র মানে ইন্টেলিজেন্স কোঅপারেশন, এগুলি মানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা চেষ্টা, এগুলি নিশ্চয়ই পরাগজন সাহেব উনি যখন ডিজিএফআই এবং ব্রিগেডিয়ার শামস, ব্রিগেডিয়ার সিকিউরিটি অ্যাডভাইজার, ডিফেন্স অ্যাডভাইজার টু প্রাইম মিনিস্টার, এদের সঙ্গে আলোচনার সময় এই ব্যাপারগুলি নিশ্চয়ই আলোচিত হয়েছে, এটা আমার ধারণা। ধন্যবাদ দাদা। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে, আপনার কাছ থেকে আমি জাস্ট ছোট করে একটু জানতে চাইবো, আপনার কি মনে হচ্ছে এত কিছু পরিবর্তন হচ্ছে, বাংলাদেশে অনেক কিছুই ঘটে যাচ্ছে, শেখ হাসিনা আসার আগে আগে কি আরো কিছু ঘটবে কিনা বা আরো কিছু দেখবো কিনা? দু তিনটে জিনিস হতে পারে। শেখ হাসিনার মামলাটা যেভাবে পরিচালিত হয়েছে তার মধ্যে হাজারটা লুপহোল আছে। এটা আমার কথা না, এটা আইনজীবীদের কথা। এটা আমি অনেক আইনজীবী, বিশেষ করে বাংলাদেশের খুব বড় মাপের আইনজীবী যারা, আমার ছোট বোন তানিয়া আমির, ব্যারিস্টার তানিয়া আমির, হ্যাঁ, কি আরো অন্য লোকজন যারা আছে আইনটা বোঝে, এরকম অনেকের সাথে কথা বলছি, এটা কোনো বিচারই হয়নি। তো এর জন্য এখন যদি সঠিকভাবে বিচার প্রক্রিয়াটা কাজ করে, তাইলে শেখ হাসিনা হয়তো মানে বেইল পাইতে পারেন, শেখ হাসিনা হয়তো তার যে মৃত্যুদণ্ড এটা নালিফাইডও হইতে পারে, এইসব অনেক কিছু ঘটতে পারে। তবে এগুলি রাশেদ, আমি গুলশান টাইমস বা কালীঘাট টাইমস এর সাংবাদিক না, আমি 17 বছর বিবিসি করছি, এবং বিবিসি যখন তার পিকে ছিল। আমি এই জন্য আন্দাজে না জেনে স্পেকুলেট করার পক্ষপাতী না, যে কি হইতে পারে না হইতে পারে, বিশেষ করে আইনি প্রক্রিয়া নিয়ে স্পেকুলেশন করাটা ঠিক না। তার আরেকটা বড় কারণ হচ্ছে আমি তো আইনজীবী না, আই ডোন্ট নো বাংলাদেশ কনস্টিটিউশন সো ওয়েল। হ্যাঁ, কিন্তু আমি যতটুকু কথা বলছি, আমাদের সাংবাদিকরা কি, আমরা হয়তো একটা দুইটা ব্যাপারে স্পেশালিস্ট, আমি যে ব্যাপারটা জানি সেটা আলাদা ব্যাপার, গেরিলা যুদ্ধ অমুক তমুক এগুলো, আইনটা তো আমার স্পেশালাইজ না। তো আমি এই জন্য আইনজীবী যাদের সাথে কথা বলছি তারা বলতেছে যে সঠিকভাবে যদি আইনি প্রক্রিয়াটা আবার সুনিশ্চিত করা যায়, যেটা ইউনূস সাহেবের আমলে হয় নাই, তাজুলরা যা খুশি তাই করছে,
তো এখন যদি এটা সঠিকভাবে হয়, যে কোনো প্রপার জাজরা শেখ হাসিনার এই ভার্ডিক্ট ক্যান্সেল করে দেবে, এটা আইনজীবীদের ধারণা, ব্যারিস্টার তানিয়া আমির টামির এই ধরনের লোকজন। তো ওনাকে তাহলে অ্যাপিল করার যদি সুযোগ দেয়, উনি প্রপারলি অ্যাপিল করেন, ওনাকেও শেখ হাসিনাকেও প্রপার লোকজন দিয়ে অ্যাপিল করাই দেবো। ওনার আশেপাশে কিছু জালি 2 নম্বরই ব্যারিস্টার আজকাল বেশি ঘোরাফেরা করে, নামটা নাই করলাম, এরা কিছু জানে না আইনটাই। সো শি অফেন গেটস রং অ্যাডভাইস। কারণ আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমার বিরুদ্ধে মানে একটা মৃত্যুদণ্ড হইলে, হ্যাঁ, আমি যেই আদালতেই দিয়ে থাকো, আই উড হ্যাভ অ্যাপিলড। অন্য দেশে বসেও তো আমি অ্যাপিল করতাম। শেখ হাসিনা এই অ্যাপিলটা কেন করেন নাই, এটা কিন্তু যারা আইনজীবী তারা মনে করেন এটা দুর্বলতা, কিন্তু ওনাকে তো অনেক আজে বাজে লোক, 2 নম্বরই ব্যারিস্টার অনেকে বাজারে ঘুরতেছে, তারাও আজে বাজে বোঝানো লাগে। তো ওনাকে মানে প্রপার লিগ্যাল কাউন্সিল নিয়ে উনি যদি ফাইট করেন, আর বাংলাদেশের আদালত যদি আইনটাকে সঠিকভাবে আইনের মতো করেই প্রণয়ন করে, তাইলে শেখ হাসিনা আইনের স্বাভাবিক প্রক্রিয়ার গুণেই ছাড়া পাইতে পারেন, বেল পাইতে পারেন, ওনার মৃত্যুদণ্ড নাকচ হতে পারে। এটার জন্য যে এখানে গিয়ে এটা করায় ফেলতেছে, আই ডোন্ট বিলিভ দিস থিওরি।